Hello everyone, welcome to IMR classes. SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, প্রাচীন ভারতের ওপর এটি চতুর্থ ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব ষোড়শ মহাজন পদের ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ক্লাসগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো, তাহলে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং এমসিকিউগুলি সলভ করতে সুবিধা হবে, নিজেদের প্রস্তুতিকেও যাচাই করে নিতে পারবে। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। শিক্ষক নিয়োগ প্রস্তুতির পাশাপাশি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হিস্ট্রি, জিকে বা ইতিহাস বিষয়ে নেট সেটের জন্যও প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্যও এই ক্লাসগুলি খুবই হেল্পফুল হবে। এই টপিকের প্রথম প্রশ্ন, একটি শিলালিপির প্রমাণ থেকে জানা যায় যে একজন নন্দ রাজার নির্দেশে একটি খাল খনন হয়েছিল। সেই শিলালিপিটি কোন শাসকের? অর্থাৎ যে শিলালিপি থেকে আমরা জানতে পারি যে একজন নন্দ শাসক তিনি একটি খাল খনন করেছিলেন, সেই শিলালিপিটি কোন শাসকের? অঙ্গ, বেঙ্গি, কলিঙ্গ, মগধ? এই প্রশ্নের সঠিক উত্তর হলো কলিঙ্গ, অপশন সি সঠিক উত্তর। যে শিলালিপি থেকে নন্দ রাজার নির্দেশে খাল খননের প্রমাণ পাওয়া যায় সেই শিলালিপিটি হল হাতিগুম্ফা শিলালিপি। হাতিগুম্ফা শিলালিপি। এই হাতিগুম্ফা শিলালিপিটি কলিঙ্গরাজ খারবেলের শিলালিপি। এই কলিঙ্গরাজ খারবেল তিনি চেদি বংশের শাসক। খারবেল এর এই হাতিগুম্ফা শিলালিপি এটি প্রাকৃত ভাষায় রচিত। এবং এই হাতিগুম্ফা শিলালিপিতে যে নন্দ রাজার নির্দেশে খাল খননের প্রমাণ রয়েছে সেই নন্দ রাজা হলেন মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ তিনি নন্দ বংশের প্রথম শাসক বা নন্দ বংশের প্রতিষ্ঠাতাও তাকে বলা যায়। এই মহাপদ্ম নন্দ যে খালটি তিনি খনন করেছিলেন বা জলাধারটি তিনি নির্মাণ করেছিলেন সেটি হল তানাশুলি জলাধার। তানাশুলি জলাধার। মহাপদ্ম নন্দ কর্তৃক এই তানাশুলি জলাধার নির্মাণের প্রমাণ পাওয়া যায় এই হাতিগুম্ফা শিলালিপি থেকে, যেটি কলিঙ্গরাজ খারবেলের। কলিঙ্গরাজ খারবেল তিনি জৈন ধর্মাবলম্বী শাসক। এই কলিঙ্গরাজ খারবেল এক্সাম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা কোশ্চেন বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে, তাই এই প্রসঙ্গটি জানিয়ে রাখলাম। নেক্সট কোশ্চেন, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে? উদয়ীন, অশোক, বিম্বিসার, মহাপদ্ম নন্দ? পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন উদয়ীন। উদয়ীন তিনি পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেছিলেন এবং পাটলিপুত্র নগরীতেই তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। এই উদয়ীন ছিলেন তিনি মগধ রাজ্যের মগধের
হর্যঙ্ক বংশের শাসক। এবং মগধের যে হর্যঙ্ক বংশ, এই হর্যঙ্ক বংশের রাজধানী ছিল রাজগৃহ। রাজগৃহ বা একে গিরিব্রজও বলা হয়। উদয়ীন তিনি এই মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন। তাহলে এখান থেকে আমরা যে কোশ্চিনটি পেলাম যে মগধের পূর্ব রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। এবং পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেছিলেন কে? উদয়ীন। আর পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতাকে? উদয়ীন। ষোড়শ মহাজনপদ এই টপিকটির ওপর যদি তোমরা থিওরি ক্লাস দেখতে চাও তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রাচীন ভারতের ওপর টপিক ওয়াইজ ক্লাস দেওয়া আছে। ওই প্লেলিস্ট থেকে তোমরা ষোড়শ মহাজনপদ এর ক্লাসটি দেখে নিতে পারো, তাহলে তোমাদের টপিকটি বুঝতে আরও সুবিধা হবে। নেক্সট কোশ্চেন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ হল গান্ধার, কম্বোজ, কাশী, মগধ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ হল মগধ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16টি মহাজনপদ ছিল। এই 16টি মহাজনপদকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। এই 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে। অঙ্গুত্তর নিকায়, এটি বৌদ্ধ গ্রন্থ। এছাড়া জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকেও 16টি মহাজনপদ সম্পর্কে জানা যায়। ভগবতী সূত্র জৈন গ্রন্থ। ষোলোটি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল মগধ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টি মহাজনপদ ছিল সেই 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে মহাজনপদগুলি হল মগধ সবচেয়ে বেশি শক্তিশালী মহাজনপদ ছিল, কোশল, অবন্তী, বৎস। 16টি মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত মগধ জয়যুক্ত হয়েছিল, অন্যান্য মহাজনপদগুলিকে গ্রাস করেছিল এবং এই মগধকে কেন্দ্র করেই পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের উত্থান হয়েছিল। নেক্সট কোশ্চেন, কাদের দ্বারা প্রথম বৈশালীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? মৌর্য, নন্দ, গুপ্ত ও লিচ্ছবি। বৈশালীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল লিচ্ছবিদের দ্বারা। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টি মহাজনপদ ছিল সেই 16টি মহাজনপদের মধ্যে 14টি মহাজনপদ রাজতান্ত্রিক ছিল আর বাকি যে 2টি মহাজনপদ সেটা প্রজাতান্ত্রিক ছিল।
শাসন ব্যবস্থার প্রকৃতি অনুযায়ী মহাজন পদগুলি এই দুটি ভাগে বিভক্ত: 14টি রাজতান্ত্রিক মহাজনপদ, 2টি প্রজাতান্ত্রিক মহাজনপদ। 2টি প্রজাতান্ত্রিক মহাজনপদ হল ব্রিজি আর মল্ল। এই লিচ্ছবিরা ছিল ব্রিজি রাষ্ট্রসংঘের সদস্য। ব্রিজি যে রাষ্ট্রসংঘ ছিল, এই রাষ্ট্রসংঘের সদস্যই ছিল লিচ্ছবিরা। এবং এই লিচ্ছবিরা সুদীর্ঘ সময় তারা মগধের শাসক অজাতশত্রুর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ছিল। এবং এই অজাতশত্রু লিচ্ছবিদেরকে পরাজিত করেছিল দীর্ঘ 16 বছর যুদ্ধ করে। অজাতশত্রু লিচ্ছবিদের পরাজিত করার ক্ষেত্রে 2টি অস্ত্র ব্যবহার করেছিলেন। একটি ছিল রথমূসল, অপরটি ছিল মহাশিলাকণ্টক। রথমূসল আধুনিক ট্যাঙ্কের মতো। এটি একটি দুর্ভেদ্য রথ যার ভিতরে অস্ত্র প্রবেশ করতে পারত না এবং ভিতর থেকে শত্রুপক্ষের ওপর অনায়াসে তারা আক্রমণ চালাতো। অপরদিকে মহাশিলাকণ্টক হল পাথর ছোঁড়ার যন্ত্র যার দ্বারা শত্রুপক্ষের ওপর আক্রমণ হানত। এখান থেকে আমরা অনেকগুলি কোশ্চেন পাচ্ছি, যেমন দেখো 16টি মহাজন পদের মধ্যে কোন 2টি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল? ব্রিজি ও মল্ল। ব্রিজি রাষ্ট্রসংঘের সদস্য ছিল লিচ্ছবি এবং লিচ্ছবিরা কোন মগধের শাসকের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়েছিল? অজাতশত্রুর বিরুদ্ধে। অজাতশত্রু লিচ্ছবিদের বিরুদ্ধে 2টি অস্ত্র ব্যবহার করেছিল, একটি রথমূসল, অপরটি মহাশিলাকণ্টক। এবং অজাতশত্রু দীর্ঘ 16 বছর লড়াই চালানোর পর তবেই লিচ্ছবিদের পরাজিত করতে পেরেছিলেন। নেক্সট কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ষোড়শ মহাজনপদ সম্পর্কে বর্ণনা পাওয়া যায় কোন বৌদ্ধ গ্রন্থ থেকে? দীর্ঘনিকায়, ত্রিপিটক, দীপবংশ, অঙ্গুত্তর নিকায়। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি, অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায় থেকেই 16টি মহাজনপদ সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। এই বিষয়টি আগেও আলোচনা করেছি। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ছাড়াও আর যে সমস্ত তথ্যসূত্র থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য পাই, যেমন জৈন গ্রন্থ ভগবতী সূত্র। এই ভগবতী সূত্র গ্রন্থটির নাম আগেও বলেছি। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র ছাড়াও আর যে সমস্ত তথ্যসূত্র থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়, যেমন দীর্ঘনিকায় ও মহাবস্তু, পাণিনির অষ্টাধ্যায়ী থেকেও কম বেশি ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মহাভারতের তথ্য অনুযায়ী উত্তর পাঞ্চালের রাজধানী কোথায় অবস্থিত? হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, অহিচ্ছত্র, মথুরা। উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি।
পাঞ্চাল এই মহাজনপদটি বর্তমান উত্তরপ্রদেশের বেরিলি, বদাউন ও ফারাক্কাবাদ অঞ্চল জুড়ে অবস্থিত ছিল। উত্তরপ্রদেশের এই সুবিস্তীর্ণ অঞ্চল জুড়েই পাঞ্চাল মহাজনপদটি অবস্থিত ছিল। এই পাঞ্চাল মহাজনপদের দুটি রাজধানী ছিল। একটি রাজধানী ছিল উত্তরে রাজধানী হল অহিচ্ছত্র। অপরটি ছিল দক্ষিণে রাজধানীটি হল কাম্পিল্য। ইন্দ্রপ্রস্থ এটি কুরু মহাজনপদের রাজধানী। অপরদিকে মথুরা এটি সুরসেন মহাজনপদের রাজধানী। নেক্সট কোশ্চেন, চম্পা কোন মহাজনপদের রাজধানী? মগধ, ব্রিজি, কোশল, অঙ্গ। চম্পা এটি অঙ্গ এই মহাজনপদটির রাজধানী। অঙ্গ এই মহাজনপদটির বর্তমান অবস্থান হল বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা। মগধ এই মহাজনপদের রাজধানী রাজগৃহ, যেটা আগেই বলেছি। ব্রিজি মহাজনপদের রাজধানী বৈশালী। আর কোশল এই মহাজনপদের রাজধানী হচ্ছে শ্রাবস্তী। নেক্সট কোশ্চেন, কোন মহাজনপদ গোদাবরী নদীর তীরে অবস্থিত? অবন্তী, কুরু, অসমক, কম্বোজ। গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদটি হল অসমক। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান সি। অসমক এই মহাজনপদের রাজধানী হল পোটান বা পোটালি। কুরু এই মহাজনপদটির রাজধানী ইন্দ্রপ্রস্থ, সেটি আগেই বলেছি। অবন্তী এই মহাজনপদের দুটি রাজধানী ছিল। একটি উত্তরের রাজধানী, উত্তরের এর রাজধানী হচ্ছে উজ্জয়িনী। দক্ষিণে এর রাজধানী মাহিষ্মতি। কম্বোজ এই মহাজনপদটির রাজধানী হল রাজপুর। কম্বোজ এই মহাজনপদটি সেটি উত্তর পশ্চিম ভারতে অবস্থিত। উত্তর পশ্চিম ভারতে দুটি মহাজনপদ রয়েছে, একটি কম্বোজ, অপরটি গান্ধার। তাহলে গান্ধার ও কম্বোজ এটি হলো উত্তর পশ্চিম ভারতের মহাজনপদ। নেক্সট কোশ্চেন,
মগধের রাজধানী কোথায় অবস্থিত? পাটলিপুত্র, বৈশালী, গিরিব্রজ, চম্পা। ডি অপশন বাদ দিয়ে বাকি তিনটেই মগধের রাজধানী ছিল। এখানে এই বিষয়টি ভালো করে বুঝে নাও। মগধের পূর্ব রাজধানী ছিল, অর্থাৎ প্রথমে মগধের রাজধানী ছিল রাজগৃহতে। এই রাজগৃহ আবার গিরিব্রজও নামে পরিচিত। এই বিষয়টি আগেও বলেছি, রাজগৃহ বা গিরিব্রিজ। রাজগৃহ থেকে মগধের রাজধানী দ্বিতীয়বার স্থানান্তরিত হয়েছিল পাটলিপুত্রে। এবং পাটলিপুত্রে মগধের রাজধানী স্থানান্তর করেছিলেন উদয়ীন। পরবর্তীকালে পাটলিপুত্র থেকে বৈশালীতেও মগধের রাজধানী স্থানান্তরিত হয়েছিল। বৈশালীতে মগধের রাজধানী স্থানান্তর করেছিলেন কালাশোক। বৈশালী থেকে আবার পুনরায় এই পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত হয়েছিল এবং বৈশালী থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেছিলেন শিশুনাগ। সে কারণে উপরোক্ত যে ABC তিনটি ঠিক। এক্সাম পেপারে যদি এই ধরনের কোশ্চেন আসে তো এক্ষেত্রে যারাই অ্যান্সার করবে, অর্থাৎ ডি বাদ দিয়ে বাকি তিনটি অপশন যারা অ্যান্সার করবে তাদের সব অ্যান্সারই সঠিক বলেই ধরা হবে। কারণ পাটলিপুত্র, বৈশালী এবং গিরিব্রজ তিনটি মগধের রাজধানী ছিল। এখানে উল্লেখ করা নেই যে মগধের রাজধানী প্রথমে কোথায় ছিল বা বৈশালীতে কে স্থানান্তর করেছিল। এই রকম যদি কোশ্চেন আসে তখন এই বিষয়টি তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে রাজগৃহ বা গিরিব্রজ ছিল মগধের প্রথম রাজধানী। পরে এই রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয়েছিল এবং উদয়ীন তিনি এই পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন এবং কালাশোক তিনি বৈশালীতে স্থানান্তর করেছিলেন পাটলিপুত্র থেকে, আর বৈশালী থেকে পুনরায় পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন শিশুনাগ। নেক্সট কোশ্চেন, মগধের কোন শাসক সিংহাসনে বসার জন্য তার পিতাকে হত্যা করেছিল এবং ঠিক একই কারণে তার ছেলেও তাকে হত্যা করেছিল? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ীন, নাগদশক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, অজাতশত্রু। অজাতশত্রু তিনি মগধের দ্বিতীয় শাসক এবং তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে তিনি মগধের সিংহাসন আরোহণ করেছিলেন। অজাতশত্রু কর্তৃক বিম্বিসারের এই নিহত হওয়ার ঘটনাটি উল্লেখ রয়েছে দীর্ঘনিকায়ে, বৌদ্ধ গ্রন্থ দীর্ঘনিকায় থেকে। এই বৌদ্ধ গ্রন্থ দীর্ঘনিকায় থেকে জানা যায় যে অজাতশত্রু তিনি দেবদত্তের কুপরামর্শে তিনি তার পিতা বিম্বিসারকে তিনি হত্যা করেছিলেন এবং বিম্বিসারকে তিনি হত্যা করলে বিম্বিসারের যে প্রিয় পত্নী ছিল কোশল দেবী, সেই কোশল দেবী তিনি শোকাহত হন এবং তিনি মারা যান। এ প্রসঙ্গে বলে রাখি যে বিম্বিসারের একটি উপাধি ছিল, সেটি হলো শ্রেণিক। বিম্বিসার এর উপাধি হলো শ্রেণিক। আর তার পুত্র অজাতশত্রু কুনিক নামে পরিচিত। নেক্সট কোশ্চেন,
নন্দ বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল? অপশান এ মৌর্য বংশ, অপশান বি শুঙ্গ বংশ, অপশান সি গুপ্ত বংশ, অপশান ডি কুষাণ। নন্দ বংশের পর মগধে রাজত্ব করেছিল মৌর্য বংশ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। নন্দ বংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। এই ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসন দখল করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। খ্রিস্টপূর্ব 324 নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্য তিনি এই নন্দ বংশের শাসক ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসন দখল করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক মগধের এই সিংহাসন আরোহণই ভারতে মৌর্য বংশের সূচনা করেছিল। এবং এই মৌর্য বংশ রাজত্ব করেছিল 324 খ্রিস্টপূর্ব থেকে 187 খ্রিস্টপূর্ব পর্যন্ত। চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক ধননন্দকে উচ্ছেদের বর্ণনা পাওয়া যায় মুদ্রা রাক্ষস নাটক থেকে। এই মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখ দত্ত। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপি থেকে নন্দদের সম্পর্কে জানা যায়? অপশান এ খারবেলের হাতিগুম্ফা শিলালিপি, অপশান বি রুম্মিন্দি শিলালিপি, অপশান সি জুনাগড় শিলালিপি, অপশান ডি অযোধ্যা শিলালিপি। নন্দদের সম্পর্কে জানা যায় খারবেলের হাতিগুম্ফা শিলালিপি থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। খারবেলের হাতিগুম্ফা শিলালিপি থেকে সেখানে মগধের যে প্রথম রাজা মহাপদ্ম নন্দ, এই মহাপদ্ম নন্দ কর্তৃক জলাধার নির্মাণের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় এই হাতিগুম্ফা শিলালিপি থেকে। নেক্সট কোশ্চেন, মগধের কোন রাজা দ্বিতীয় পরশুরাম উপাধি নিয়েছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, কালাশোক, মহাপদ্ম নন্দ। দ্বিতীয় পরশুরাম এই উপাধিটি নিয়েছিলেন মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ তিনি দ্বিতীয় পরশুরাম এই উপাধিটি ছাড়াও তার আরেকটি উপাধি ছিল, সেটি হল সর্বক্ষত্রিয় ছেত্তা। এছাড়া মহাপদ্ম নন্দ তিনি উগ্রসেন এই নামেও পরিচিত। মহাপদ্ম নন্দ তিনি কলিঙ্গকে মগধ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। মহাপদ্ম নন্দ সম্পর্কে আগে ডিসকাস করেছি যে তিনি একটি খাল খনন করেছিলেন, যার বর্ণনা পাওয়া যায় কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপি থেকে। মহাপদ্ম নন্দ প্রতিষ্ঠিত নন্দ বংশ এটা ভারতের প্রথম শূদ্র রাজবংশ। নন্দ বংশই প্রথম শূদ্র রাজবংশ, অর্থাৎ নন্দরা শূদ্র বংশীয় ছিল এবং নন্দদের দ্বারা প্রতিষ্ঠিত রাজবংশ সেটি ভারতের ইতিহাসের প্রথম শূদ্র রাজবংশ বলে গণ্য হয়।
জৈন গ্রন্থ পরিশিষ্ট পর্বণ থেকে জানা যায় যে মহাপদ্মনন্দের পিতা তিনি ছিলেন নাপিত এবং মা ছিলেন গণিকা। পরিশিষ্ট পর্বণ এটি জৈন গ্রন্থ এবং এই গ্রন্থ থেকেই জানা যায় যে তার পিতা নাপিত এবং মা ছিলেন গণিকা। নেক্সট কোশ্চেন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ, ধননন্দ, নন্দীবর্ধন, মহানন্দিন। নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। মহাপদ্মনন্দ হলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা আর ধননন্দ হলেন নন্দ বংশের শেষ শাসক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মগধের সাম্রাজ্যগুলিকে কালানুক্রম অনুযায়ী সাজাও। নন্দবংশ, শুঙ্গ বংশ, মৌর্য বংশ, হর্যঙ্ক বংশ। নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। অর্থাৎ উপরে যে 4টি রাজবংশের উল্লেখ রয়েছে এই 4টি রাজবংশকে সময় অনুযায়ী তাদেরকে সাজাতে হবে। সবার আগে মগধের রাজবংশ সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনে নাও। মগধে যে রাজবংশগুলি রাজত্ব করেছিল সেই রাজবংশগুলির মধ্যে প্রথম রাজবংশ হল হর্যঙ্ক বংশ। মগধে এই হর্যঙ্ক বংশের সময়কাল ছিল 545 খ্রিস্টপূর্ব থেকে 413 খ্রিস্টপূর্ব পর্যন্ত। মগধে এই হর্যঙ্ক বংশের যিনি প্রথম শাসক তিনি হলেন বিম্বিসার। বিম্বিসার হলেন হর্যঙ্ক বংশের প্রথম শাসক। বিম্বিসারের পরবর্তী হর্যঙ্ক বংশের শাসক ছিলেন অজাতশত্রু। অজাতশত্রুর পরে হর্যঙ্ক বংশের শাসক হলেন উদয়ীন এবং এই হর্যঙ্ক বংশের শেষ শাসক ছিলেন নাগদশক। শেষ শাসক। হর্যঙ্ক বংশের পর মগধের যে দ্বিতীয় রাজবংশ ছিল শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের রাজত্বকাল ছিল 413 খ্রিস্টপূর্ব থেকে 345 খ্রিস্টপূর্ব। শিশুনাগ বংশের উল্লেখযোগ্য শাসক হলেন, প্রথম শাসক হলেন শিশুনাগ, এবং এই শিশুনাগ বংশের শেষ শাসক ছিলেন কালাশোক। শিশুনাগ বংশের পরবর্তী মগধের রাজবংশ হল নন্দ বংশ। এই নন্দ বংশের সময়কাল ছিল 345 খ্রিস্টপূর্ব থেকে 326 খ্রিস্টপূর্ব পর্যন্ত। নন্দবংশের উল্লেখযোগ্য শাসকরা হলেন, এই নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, এবং এই নন্দবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। নন্দবংশের পরবর্তী যে রাজবংশ ছিল
তা হলো মৌর্য বংশ। এই মৌর্য বংশের সময়কাল ছিল 326 খ্রিস্টপূর্ব থেকে 187 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই মৌর্য বংশের উল্লেখযোগ্য শাসক হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, এগুলিই ছিল মগধকে কেন্দ্র করে যে সমস্ত রাজবংশগুলি রাজত্ব করেছিল সেগুলি। এতক্ষণ এই সমস্ত রাজবংশগুলির শাসকদের নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন ডিসকাস করেছি। তোমরা এই পেজটির স্ক্রিনশট রাখতে পারো, তাতে করে তোমাদের এমসিকিউগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা যদি এবার নিচের এই কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করি, এক্ষেত্রে আমরা দেখব যে মগধের প্রথম রাজবংশ ছিল এই হর্যঙ্ক বংশ। দ্বিতীয় বংশ এখানে দেওয়া নেই। হর্যঙ্ক বংশের পর ছিল নন্দ বংশ, নন্দ বংশের পরে মৌর্য বংশ এবং মৌর্য বংশের পরে হচ্ছে শুঙ্গ বংশ। তাই নিচের কোড থেকে যদি সঠিক উত্তরটি নির্বাচন করি, সর্বপ্রথমে হবে 4, তারপরে হবে 1, তারপর হবে 3, তারপর হবে 2। সঠিক উত্তর হবে অপশান বি। এই মৌর্য বংশের পরবর্তী রাজবংশী হলো শুঙ্গ বংশ এবং শুঙ্গ বংশের পরবর্তী রাজবংশ কান্য বংশ। এই বিষয়টি আমরা যখন মৌর্য সাম্রাজ্যের ওপর ডিটেল ডিসকাস করব, তখন সেখানে তোমরা এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবে। নেক্সট ভিডিওতে মৌর্য সাম্রাজ্যের ওপরই ক্লাস আসবে, সেখানে এই বিষয়টি আলোচনা করব। নেক্সট কোশ্চেন, নিচের কোড থেকে ছকটি মেলাও। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এবং কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। স্তম্ভ 1-এ বিভিন্ন ধরনের শাসকের নাম উল্লেখ আছে এবং স্তম্ভ 2-তে রয়েছে মহাজনপদের নাম, অর্থাৎ এখানে নির্বাচন করতে হবে যে কোন মহাজনপদের শাসকরা ছিলেন এবং সেটা সঠিকভাবে মেলাতে হবে। যেমন দেখো, প্রদ্যোৎ অবন্তী রাজ্যের শাসক ছিলেন। উদয়ীন বৎস রাজ্যের শাসক ছিলেন। প্রসেনজিৎ তিনি কোশল রাজ্যের শাসক ছিলেন। অজাতশত্রু তিনি মগধ রাজ্যের শাসক ছিলেন। নিচের কোড থেকে যদি সঠিক উত্তরটি নির্বাচন করি, এক্ষেত্রে আমরা দেখব যে সঠিক উত্তর অপশান সি। এই ধরনের কোশ্চেন হয়তো এক্সাম পেপারে নাও আসতে পারে, কিন্তু তাহলেও এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের অনেকগুলো এমসিকিউ সলভ করতে বা এমসিকিউ সম্পর্কে একটা আইডিয়া তৈরি হতে পারে। যেমন এখান থেকে দেখো যে মগধের শাসক কে ছিলেন, অজাতশত্রু, অবন্তী রাজ্যের শাসক প্রদ্যোৎ, বিভিন্ন জনপদের সঙ্গে যুক্ত বিভিন্ন শাসক সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে। তাই এই ধরনের কোশ্চেনগুলো রেখেছি। নেক্সট কোশ্চেন, নিচের কোড থেকে সঠিকভাবে ছকটি মেলাও। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। স্তম্ভ 1-এ রয়েছে বিভিন্ন মহাজনপদের নাম এবং স্তম্ভ 2-তে রয়েছে এই সমস্ত মহাজনপদগুলির রাজধানী। যেমন দেখো, কুরু এই মহাজনপদটির রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। পাঞ্চাল এই মহাজনপদটির রাজধানী ছিল অহিচ্ছত্র। কোশল এই মহাজনপদটির রাজধানী ছিল সাকেত।
বৎস এই মহাজনপদটির রাজধানী ছিল কোসাম্বি। নিচের কোড থেকে যদি সঠিক উত্তরটি নির্বাচন করি তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, বিম্বিসার কোন মহাজনপদটি দখল করেছিলেন? অঙ্গ, বৎস, কোসাম্বি, গান্ধার। বিম্বিসার তিনি অঙ্গ এই মহাজনপদটি দখল করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। অঙ্গ মহাজনপদের যিনি রাজা ছিলেন তার নাম হলো ব্রহ্মদত্ত। বিম্বিসার এই অঙ্গ মহাজনপদটি দখল করে অঙ্গের শাসক হিসাবে তিনি তার পুত্র অজাতশত্রুকে নিয়োগ করেছিলেন। তাহলে অঙ্গের শাসক হিসাবে নিযুক্ত হলেন অজাতশত্রু। নেক্সট কোশ্চেন, শ্রেণিক উপাধিটি কোন মগধের রাজা নিয়েছিলেন? অজাতশত্রু, বিম্বিসার, উদয়ীন, ধননন্দ। শ্রেণিক এই উপাধিটি নিয়েছিলেন বিম্বিসার। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। অনেকের মতে বিম্বিসার তিনি সৈন্যবাহিনীর সংগঠক রূপে এই উপাধিটি নিয়েছিলেন। অর্থাৎ বিম্বিসারই ছিলেন প্রাচীন ভারতের প্রথম শাসক যিনি সেনাবাহিনীর প্রথম সংগঠন করেছিলেন। নেক্সট কোশ্চেন, অজাতশত্রু কোন দুটি অস্ত্র লিচ্ছবিদের বিরুদ্ধে ব্যবহার করেছিল? মহাশিলাকণ্টক, রথমসূল। অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। অজাতশত্রু লিচ্ছবিদের বিরুদ্ধে দুটি অস্ত্র ব্যবহার করেছিলেন, এই বিষয়টি আগেও আলোচনা করেছি। সেই দুটি অস্ত্র হল মহাশিলাকণ্টক ও রথমসূল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি এ এবং বি উভয়ই। নেক্সট কোশ্চেন, মগধের কোন শাসক বৈশালীতে রাজধানী স্থানান্তর করেছিলেন? উদয়ীন, শিশুনাগ, কালাশোক, অজাতশত্রু। মগধের শাসক শিশুনাগ তিনি বৈশালীতে রাজধানী স্থানান্তর করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন মগধের শাসক অ্যাগ্রামেস বা জ্যান্ডারামেস্য নামে পরিচিত? মহাপদ্মনন্দ, ধননন্দ, গবিসনক, ভূতপাল। মগধের শাসক ধননন্দ তিনি অ্যাগ্রামেস বা জ্যান্ডারামেস্য নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি। মহাপদ্মনন্দ তিনি উগ্রসেন এই নামেও পরিচিত। আগে বলেছি যে মহাপদ্মনন্দ তিনি দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রিয় ছেত্তা এই উপাধিতে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখব, সর্বক্ষত্রিয় ছেত্তা উপাধি কে নিয়েছিলেন? ধননন্দ, মহাপদ্মনন্দ, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে সর্বক্ষত্রিয় ছেত্তা এই উপাধিটি নিয়েছিলেন মহাপদ্মনন্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। মহাপদ্মনন্দের এই যে সর্বক্ষত্রিয় ছেত্তা, এটির উপাধিটির অর্থ হল যে তিনি সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য প্রথম তাদের যুদ্ধে হাতিদের ব্যাপক ব্যবহার করে? কোশল, চম্পা, মগধ, অবন্তী। সর্বপ্রথম মগধ তাদের যুদ্ধে হাতিদের ব্যাপক ব্যবহার করেছিল।
এবং শত্রুপক্ষের বাহিনীকে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে হাতিদের ব্যাপক ভূমিকা ছিল এবং এই মগধের রণহস্তী মগধের যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট কোশ্চেন, অজাতশত্রুর মন্ত্রী যিনি লিচ্ছবিদের মধ্যে বিভেদের বীজ বপন করতে সফল হয়েছিলেন এবং অজাতশত্রুকে বিজয়ী হতে সাহায্য করেছিলেন তিনি কে? বসুগুপ্ত, বৎসাকর, প্রসেনা, সঞ্জা। এই প্রশ্নের সঠিক উত্তর হল বৎসাকর। সঠিক উত্তর অপশন বি। অজাতশত্রুর দুজন উল্লেখযোগ্য মন্ত্রী ছিলেন, একজন হলেন এই বৎসাকর, অপরজন হলেন সুনিদ। নেক্সট কোশ্চেন, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিন্দুসার, বিম্বিসার, মহাপদ্মনন্দ, ধননন্দ। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন মগধের শাসক প্রথম বৌদ্ধ সংগীতির পৃষ্ঠপোষকতা করেছিল? অজাতশত্রু, কালাশোক, মহাপদ্মনন্দ, ধননন্দ। মগধের শাসক অজাতশত্রু তিনি প্রথম বৌদ্ধ সংগীতের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ। বৌদ্ধদের এই প্রথম সংগীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগিরির সপ্তপর্ণী গুহাতে। অজাতশত্রুর তিনি এই প্রথম বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন। প্রথম বৌদ্ধ সংগীতির যিনি সভাপতি ছিলেন মহাকাশ্যপ। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সংগীতিতে ত্রিপিটকের প্রথম দুটি পিটক অর্থাৎ সূত্র পিটক ও বিনয় পিটক রচিত হয়েছিল। সূত্র পিটক ও বিনয় পিটক। এই সূত্র পিটক রচনা করেছিলেন গৌতম বুদ্ধের শিষ্য আনন্দ। অপরদিকে বিনয় পিটক রচনা করেছিলেন গৌতম বুদ্ধের অপর এক শিষ্য উপালি। প্রথম এই বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল মহাবীরের মৃত্যুর পর অর্থাৎ 487 খ্রিস্টপূর্ব নাগাদ। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় রাজা কে তার ক্ষমতা শক্তিশালী করার জন্য বৈবাহিক বন্ধন শুরু করেছিলেন? অজাতশত্রু, বিম্বিসার, কালাশোক, ধননন্দ। সর্বপ্রথম বৈবাহিক বন্ধন শুরু করেছিলেন বিম্বিসার। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি। বিম্বিসার তিনি কোশল রাজকন্যা কোশলা দেবীকে বিবাহ করেছিলেন। কোশল দেবী তিনি কোশল রাজকন্যা। লিচ্ছবি রাজকন্যা খেমাকে বিবাহ করেছিলেন। বিদেহ রাজকন্যা বাসবীকে বিবাহ করেছিলেন। মদ্র রাজকন্যা খেমাকে বিবাহ করেছিলেন।
তার এই চারজন রানীর মধ্যে লিচ্ছবি রাজকন্যা ক্ষেমা এর সন্তান অজাতশত্রু, তিনি তারপরে মগধের সিংহাসনে বসেছিলেন। তাহলে অজাতশত্রুর মাকে ক্ষেমা, যিনি লিচ্ছবি রাজকন্যা ছিলেন। নেক্সট কোশ্চেন, কে গৌতম বুদ্ধের সমসাময়িক পর্বে মগধের শাসক ছিলেন? অজাতশত্রু, বিন্দুসার, অশোক, উপরের কোনোটি নয়। গৌতম বুদ্ধের সমসাময়িক পর্বে মগধের শাসক ছিলেন অজাতশত্রু। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের দুজন শাসক ছিলেন, একজন বিম্বিসার, অপরজন অজাতশত্রু। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজা সর্বপ্রথম সেনাপতি পদ তৈরি করেছিলেন? অপশান এ প্রসেনজিৎ, অপশান বি বিম্বিসার, অপশান সি অজাতশত্রু, অপশান ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি বিম্বিসার। বিম্বিসার তিনি প্রথম সেনাপতি পদ তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন বছর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? 348 খ্রিস্টপূর্ব, 326 খ্রিস্টপূর্ব, 620 খ্রিস্টপূর্ব, 320 খ্রিস্টপূর্ব। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 326 খ্রিস্টপূর্ব নাগাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। আলেকজান্ডার তিনি যখন ভারত আক্রমণ করেন সেই সময়ে ভারতে তার যে সম্মুখ দুজন শাসক তার কাছে অত্যন্ত বাধাস্বরূপ ছিলেন। একজন শাসক ছিলেন অম্বি, তিনি তক্ষশিলার শাসক ছিলেন। অপর শাসক ছিলেন পুরু, তিনি ঝিলাম ও চন্দ্রভাগা এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলের শাসক ছিলেন। আলেকজান্ডার প্রথম শাসক অম্বিকে তিনি বিনা যুদ্ধেই পরাজিত করেছিলেন। অর্থাৎ এক্ষেত্রে অম্বি তিনি আলেকজান্ডারের সঙ্গে সম্মুখ কোনো যুদ্ধ করেননি, তিনি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন। অপরদিকে পুরু তিনি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেননি। এক্ষেত্রে আলেকজান্ডারের সঙ্গে পুরুর একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটি ঝিলামের যুদ্ধ বা হিদাসপাসের যুদ্ধ নামে পরিচিত। ঝিলামের যুদ্ধ বা হিদাসপাসের যুদ্ধ। এই ঝিলামের যুদ্ধ বা হিদাসপাসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্ব নাগাদ। আলেকজান্ডার এই ঝিলাম বা হিদাসপাসের যুদ্ধে পুরুকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। তবে যুদ্ধ ক্ষেত্রে পুরু অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং পুরুর এই সাহসিকতার কারণেই আলেকজান্ডার পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। এই ঝিলাম বা হিদাসপাসের যুদ্ধের বর্ণনা পাওয়া যায় অ্যারিয়ানের বর্ণনা থেকে। আলেকজান্ডার এই ঝিলাম বা হিদাসপাসের যুদ্ধের জয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি দুটি নগর তৈরি করেছিলেন।
সেই দুটি নগর হলো বুকেফালা ও নিকাইয়া। এই বুকেফালা এবং নিকাইয়া এই দুটি নগর তিনি তৈরি করেছিলেন। এই ঝিলাম বা হিদাসপাসের যুদ্ধের বর্ণনা পাওয়া যায় কোন বিবরণী গ্রন্থ থেকে? অ্যারিয়ানের বিবরণী গ্রন্থ থেকে। আলেকজান্ডার তিনি ভারতে 29 মাস ছিলেন। তবে বিভিন্ন তথ্যসূত্রে আবার পাওয়া যায় যে তিনি নাকি 19 মাস ছিলেন ভারতে। মতান্তরে তিনি 19 মাস ভারতে ছিলেন। ভারতে আলেকজান্ডারের 4টি উপনিবেশ ছিল। সেই 4টি উপনিবেশ হল আলেকজান্দ্রিয়া, বুকেফালা, নিকাইয়া ও সোগভিয়ান। আলেকজান্ডার তিনি 323 খ্রিস্টপূর্ব নাগাদ তিনি ব্যাবিলনে মারা যান। তখন তার বয়স ছিল 32 বছর। নেক্সট কোশ্চেন দেখব, কোন পারসিক শাসক প্রথম ভারত আক্রমণ করেছিলেন? কাইরাস, প্রথম দরায়ুস, তৃতীয় দরায়ুস, উপরের কোনোটি নয়। পারসিক শাসক প্রথম দরায়ুস তিনি ভারত আক্রমণ করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। প্রথম দরায়ুস তিনি আকেমিনীয় বংশের শাসক ছিলেন। প্রথম দরায়ুস তিনি 516 খ্রিস্টাব্দ নাগাদ ভারতের যে সিন্ধু অঞ্চল, সেই সিন্ধু অঞ্চল আক্রমণ করেছিলেন। এবং এই পারসিকদের সিন্ধু আক্রমণের বর্ণনা পাওয়া যায় বেশ কিছু শিলালিপি থেকে, যেমন নকশি রুস্তম শিলালিপি, নক্স ই রুস্তম। অপর শিলালিপিটি হল পার্সিপোলিস শিলালিপি। এই নকশি রুস্তম এবং পার্সিপোলিস এই দুটি শিলালিপি থেকে আকিমিনীয় শাসকদের অর্থাৎ পারসিকদের ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, হিদাসপাস বা ঝিলামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 326 খ্রিস্টপূর্ব নাগাদ, 324 খ্রিস্টপূর্ব নাগাদ, 323 খ্রিস্টপূর্ব, 336 খ্রিস্টপূর্ব। এখানে ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই বিষয়টি এখানে উল্লেখ করা নেই। তবে আমরা আগের একটি কোশ্চেনে এই নিয়ে আলোচনা করেছিলাম যে ঝিলাম বা হিদাসপাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। ঝিলামের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্ব নাগাদ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। এবং এই যুদ্ধ হয়েছিল আলেকজান্ডারের সঙ্গে পুরুর। আলেকজান্ডার ও পুরুর মধ্যে।
নেক্সট কোশ্চেন, মগধের সাফল্যের প্রধান কারণ হল মগধের সুযোগ্য মন্ত্রী, মগধের লৌহ খনি, মগধের ভৌগোলিক অবস্থান, মগধের যোগ্য শাসক। নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আমরা প্রথম বিবৃতিটি দেখি যে মগধের সুযোগ্য মন্ত্রী, এটা ঠিক, কারণ আমরা দেখেছি যে অজাতশত্রুর দুজন উল্লেখযোগ্য মন্ত্রী ছিলেন, একজন ছিলেন বৎসাকর, অপরজন সুনিদ। বৎসাকর ও সুনিদ এই দুজন মন্ত্রী অত্যন্ত দূরদর্শী সম্পন্ন এবং তারা মগধের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাই প্রথম বিবৃতিটি সঠিক। মগধের লৌহ খনি, মগধের নিকটবর্তী স্থানে অনেক লৌহ খনি অবস্থিত ছিল এবং এই লোহা যুদ্ধাস্ত্র নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছিল। অপরদিকে মগধের ভৌগোলিক অবস্থান মগধকে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে অনেকাংশেই সাহায্য করেছিল। যেমন মগধের যে রাজধানী ছিল রাজগৃহ, এই রাজগৃহ 5টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল। যে 5টি পাহাড় দ্বারা রাজগৃহ পরিবেষ্টিত ছিল সেগুলো দেখে নাও। বৈহার, বরাহ, বৃষভ, ঋষিগিরি, ও চৈত্যক। বৈহার, বরাহ, বৃষভ ও ঋষিগিরি, চৈত্যক এই 5টা পাহাড় দ্বারা পরিবেষ্টিত হওয়ার কারণে এটি পাহাড় বেষ্টিত একটি দুর্গ স্বরূপ ছিল, যে কারণে বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলার ক্ষেত্রে রাজগৃহের এই অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মগধের যোগ্য শাসক, মগধের যে শাসক ছিলেন যেমন বিম্বিসার, অজাতশত্রু, তারা অত্যন্ত দুঃসাহসিক এবং যোদ্ধা। মগধের বিস্তৃতি লাভের ক্ষেত্রে মগধের উল্লেখযোগ্য শাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এক্ষেত্রে উপরোক্ত যে 4টি বিবৃতি রয়েছে, 4টি বিবৃতি সঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 1, 2, 3 এবং 4। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম শূদ্র রাজবংশ হল শিশুনাগ বংশ, নন্দ বংশ, হর্যঙ্ক বংশ, মৌর্য বংশ। ভারতের প্রথম শূদ্র রাজবংশ হল নন্দ বংশ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ এবং এই নন্দ বংশ নিয়ে ডিটেল আলোচনা আগের কোশ্চেনে আমরা করেছি, তাই এখানে আর এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। এখানে একটা বিষয় জেনে রাখো যে রাজগৃহ যেমন 5টা পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল, অর্থাৎ রাজগৃহ ছিল মগধের একটি রাজধানী। মগধের আরেকটি রাজধানী ছিল পাটলিপুত্র। এই পাটলিপুত্র 3টি নদী দ্বারা পরিবেষ্টিত ছিল, গঙ্গা, সোন ও চম্পা। এবং এই 3টি নদী দ্বারা পাটলিপুত্র পরিবেষ্টিত থাকায় এই পাটলিপুত্র নগরীটি একটি জলদুর্গ স্বরূপ ছিল। অর্থাৎ মগধের এই যে রাজধানীর ভৌগোলিক অবস্থান, সেটি মগধকে একদিকে যেমন বহিঃশত্রুর আক্রমণের মোকাবেলার ক্ষেত্রে সাহায্য করেছিল, পাশাপাশি শত্রুপক্ষকে আক্রমণ করাও বিশেষভাবে সহায়তা করেছিল। নেক্সট কোশ্চেন দেখব, বেসানগর স্তম্ভলিপিতে
কোন ইন্দো গ্রিক রাজার উল্লেখ আছে? অ্যান্টিআলকিডাস, মিনান্দার, ডিমিট্রিয়াস, হেলিওডোরাস। বেসানগর এই স্তম্ভলিপিতে হেলিওডোরাস এই ইন্দো গ্রিক রাজার উল্লেখ আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। মৌর্য যুগের ওপর যখন আমরা এমসিকিউ ডিসকাস করব তখন এই বিষয়টি নিয়ে ডিটেল বলবো। এখন এটা জেনে রাখো যে বেসানগর স্তম্ভলিপিতে হেলিওডোরাসের নাম উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, মহাবোধি বংশে 9 জন নন্দ রাজার তালিকা প্রদান করে নিচের কোনটি নন্দ বংশের নয়? উগ্রসেন, পাণ্ডুক, গবিসনক, উদয়ন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উদয়ন। উদয়ন তিনি নন্দ বংশের শাসক নন। মহাবোধি বংশে যে 9 জন রাজার তালিকা ছিল সেই তালিকাটা একবার দেখে নাও। প্রথমত ছিলেন উগ্রসেন, এই উগ্রসেনই হল মহাপদ্ম নন্দ। দ্বিতীয় ছিল পুণ্ডক, পুণ্ডগতি, ভূতপাল, রাষ্ট্রপাল, গবিসনক, দশসিদ্ধক, কৈবর্ত, ও ধননন্দ। এই 9 জন রাজাকে একত্রে নবনন্দ বলা হয়। নবনন্দ। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত মহাজন পদগুলির মধ্যে কোনগুলি পাণিনির অষ্টাধ্যায়ীতে উল্লেখ আছে? মগধ, অসমক, কম্বোজ, চেদি, বৎস। নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। পাণিনির অষ্টাধ্যায়ীতে মগধ এই মহাজনপদটির উল্লেখ আছে, অসমক মহাজনপদটির উল্লেখ আছে, কম্বোজ জনপদটির উল্লেখ আছে, চেদি এই জনপদের উল্লেখ নেই, বৎস এই জনপদের উল্লেখ নেই। সঠিক কোডটি যদি হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, 1, 2 এবং 3, অর্থাৎ চেদি ও বৎস এটি পাণিনির অষ্টাধ্যায়ীতে উল্লেখ নেই। নেক্সট কোশ্চেন, কুমরাহার স্থানে কোন প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? বৈশালী, পাটলিপুত্র, কপিলাবস্তু, শ্রাবস্তী। কুমরাহার স্থানে প্রাচীন পাটলিপুত্র এই শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। এই পাটলিপুত্র মগধের শাসকদের রাজধানী ছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শাসকের আমলে মালওয়া অঞ্চলে মগধের কর্তৃত্ব প্রসারিত হয়েছিল? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ভদ্র, শিশুনাগ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি, শিশুনাগ। শিশুনাগ তিনি অবন্তী রাজ্য দখল করলে মালওয়া অঞ্চলে মগধের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এটি খুব ইম্পর্টেন্ট যে অবন্তী রাজ্যটি কোন শাসক দখল করেছিলেন? শিশুনাগ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মগধের রাজধানী ছিল না? গিরিব্রজ, রাজগৃহ, পাটলিপুত্র, কোশাম্বী।
এখানে মগধের রাজধানী ছিল না কোসাম্বি। আমরা আগের আলোচনায় দেখেছি যে মগধের রাজধানী ছিল গিরিব্রজ। গিরিব্রজ রাজগৃহ এবং গিরিব্রজ একই নামে পরিচিত। পাটলিপুত্র মগধের রাজধানী ছিল। এক্ষেত্রে কোসাম্বি এটি মগধের রাজধানী ছিল না। কোসাম্বি বৎস মহাজনপদটির রাজধানী ছিল। আর গিরিব্রজ, রাজগৃহ এবং পাটলিপুত্র এই তিনটি মগধের রাজধানী ছিল। নেক্সট কোশ্চেন, উদয়ন বাসবদত্তার উপকথাটি কোন অঞ্চলের সঙ্গে যুক্ত? উজ্জয়িনী, মথুরা, মাহিষ্মতি, কোসাম্বি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, কোসাম্বি। উদয়ন ও বাসবদত্তার উপকথাটি ছিল প্রেম কাহিনী। উদয়ন তিনি ছিলেন বৎস রাজ্যের রাজা, অপরদিকে বাসবদত্তা তিনি ছিলেন উজ্জয়িনী রাজ্যের রাজকুমারী। এবং এই উদয়ন এবং বাসবদত্তার প্রেম কাহিনীর উপকথাটি যেটি কোসাম্বি এই অঞ্চলের সঙ্গেই যুক্ত। কোসাম্বি যে বৎস রাজ্যের রাজধানী এই বিষয়টি আগেই বলেছি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মহাজন পদগুলির মধ্যে কোনটি দুটি বিখ্যাত প্রাচীন ভারতীয় বাণিজ্য পথ উত্তরাপথ ও দক্ষিণাপথের সংযোগস্থলে অবস্থিত? মৎস্য, ব্রিজি, কম্বোজ, সুরসেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, সুরসেন। সুরসেন মহাজনপদটি যেটি উত্তরাপথ এবং দক্ষিণাপথের সংযোগস্থলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, তক্ষশিলা নিম্নলিখিত কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত? অপশন এ সিন্ধু ও ঝিলাম, অপশন বি ঝিলাম ও চেনাব, অপশন সি চেনাব ও সিন্ধু, অপশন ডি ঝিলাম ও রাভি। তক্ষশিলা এটি সিন্ধু ও ঝিলাম এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। তক্ষশিলা এই মহাজনপদটি রাজধানী ছিল, তক্ষশিলা গান্ধার মহাজনপদটির রাজধানী ছিল। এই তক্ষশিলা বর্তমান পাকিস্তানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের কোন রাজা সর্বপ্রথম সৈন্যবাহিনী সংগঠন করেছিলেন? অপশন এ জরাসন্ধ, অপশন বি বৃহদ্রথ, অপশন সি বিম্বিসার, অপশন ডি মহাপদ্মনন্দ। প্রথম সৈন্যবাহিনী সংগঠন করেছিলেন বিম্বিসার। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, মগধের সাফল্যের পিছনে নিম্নলিখিত কোন কারণগুলি ছিল? অপশন এ ভৌগোলিক অবস্থান, অপশন বি উর্বর মাটি ও প্রচুর পরিমাণে লৌহ আকরিক, অপশন সি মগধের যোগ্য ও দূরদর্শী শাসক, উপরের কোনোটি নয়। এই বিষয়টি আমরা আগেও আলোচনা করেছি যে মগধের সাফল্যের ক্ষেত্রে মগধের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মগধের যে উর্বর মাটি, অর্থাৎ একদিকে যেমন কৃষির সম্প্রসারণ বা কৃষি বিস্তারের ক্ষেত্রে সহায়ক ছিল এবং পাশাপাশি লৌহ আকরিক যুদ্ধাস্ত্র নির্মাণের ক্ষেত্রে সুবিধাজনক ছিল। মগধের যোগ্য এবং দূরদর্শী শাসক মগধের সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখানে মগধের সাফল্যের নিম্নলিখিত কারণগুলি সবকটিই হবে। অপশন তৈরির সময় কিছু একটা ভুল হয়েছে, তাই এক্ষেত্রে অ্যান্সার হবে উপরের সবকটি।
উপরের সবকটি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী? গান্ধার, মগধ, অঙ্গ, কাশী। তক্ষশিলা এটি গান্ধার এই মহাজনপদের রাজধানী। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন মহাজনপদ গোদাবরী নদীর তীরে অবস্থিত? কম্বোজ, অসমক, অবন্তী, মল্ল। অসমক এই মহাজনপদটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। অসমক দক্ষিণ ভারতের একমাত্র জনপদ, মহাজনপদ। এই ছিল ষোড়শ মহাজন পদের ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি এই এমসিকিউ এবং আলোচনা তোমাদের এক্সাম প্রস্তুতির ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।